আজকের ভিডিওটা অন্নপূর্ণা যোজনা নিয়ে। আর সত্যি বলতে এই মুহূর্তে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কাছে এই কয়েকটা দিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ অনেক দিন ধরে অপেক্ষা করার পর অবশেষে 17ই আগস্ট টাকা আসার কথা বলা হয়েছে, অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন। কিন্তু টাকা আসার আনন্দের পাশাপাশি এখন আবার নতুন করে একটা চিন্তা এবং কনফিউশন তৈরি হয়েছে। কারণ টাকা আসার ঠিক কয়দিন আগে অন্নপূর্ণা যোজনার যোগ্যতা নিয়ে বেশ কিছু নতুন কথা সামনে এসেছে। আর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রশ্ন, এই নিয়মগুলো এতদিন কোথায় ছিল? আবেদন নেওয়ার সময় এগুলো পরিষ্কার করে বলা হলো না কেন? আর এখন টাকা আসার ঠিক আগে নতুন করে যোগ্যতা অযোগ্যতার বিষয়গুলো কেনই বা সামনে আসছে? আজকের ভিডিওতে আমি একেবারে সহজ ভাষায় আপনাদের পুরো বিষয়টা বলবো। কারা টাকা পেতে পারেন, কারা সমস্যায় পড়তে পারেন এবং 17ই আগস্ট নিয়ে এখন কি আশা করা যাচ্ছে, সবকিছুই আজকে আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলি, সরকারের পক্ষ থেকে যদি কোনো চূড়ান্ত লিখিত নোটিফিকেশন বা নতুন নির্দেশিকা আসে, সেটাই কিন্তু শেষ কথা হিসেবে ধরা উচিত। কারণ বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সামনে আসছে এবং সেখান থেকেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। চলুন প্রথমে পেমেন্টের বিষয়টা নিয়ে কথা বলি। অনেকেই মে মাস থেকে অন্নপূর্ণা যোজনার পেমেন্টের অপেক্ষায় রয়েছেন। মে মাসে নোটিফিকেশন, জুন মাসে আবেদন, তারপর জুলাই মাসে টাকা আসবে, এইভাবে অনেকেই অপেক্ষা করেছেন। কিন্তু অনেকের জুলাই মাসে টাকা আসেনি, তারপর আবার নতুন করে আবেদন, নতুন করে অপেক্ষা। কেউ ভেবেছেন 1লা আগস্ট টাকা আসবে, কিন্তু সেখানেও টাকা না আসায় মানুষের মধ্যে আবার হতাশা তৈরি হয়েছে। এরপর অবশেষে 6ই আগস্টের দিকে 17ই আগস্ট টাকা আসার কথা সামনে আসে, অর্থাৎ মে মাস থেকে যে অপেক্ষা শুরু হয়েছে সেটা আগস্ট মাস পর্যন্ত এসে দাঁড়িয়েছে। ভাবুন তো, একজন মহিলা হয়তো এই 3,000 টাকার আশায় বসে আছেন। সংসারে হয়তো স্বামী অসুস্থ, ছেলে মেয়ের পড়াশোনার খরচ আছে, ওষুধের খরচ আছে, বাজারের খরচ আছে। সেই মানুষটার কাছে 3,000 টাকা কিন্তু একেবারেই ছোট একটা টাকা নয়। তাই 17ই আগস্টের অপেক্ষাটা অনেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর মধ্যেই আবার নতুন করে যোগ্যতার বিষয়টি সামনে আসায় মানুষের আরো প্রশ্ন বেড়ে গেছে। প্রথমে আসি বিধবা ভাতার কথায়। যারা বিধবা ভাতা পান তাদের ভাতা বাড়িয়ে 2,000 টাকা করার কথাও বলা হয়েছে। এই বিষয়টি নিয়েও অনেকের মধ্যে আবার প্রশ্ন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ইতিমধ্যে বিধবা ভাতা পাচ্ছেন তাদের কি আলাদা করে আবেদন করতে হবে, নাকি সিস্টেম থেকেই তাদের পরিবর্তন হয়ে যাবে? তাদের কি আবার ভেরিফিকেশন হবে? এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানানো খুব জরুরি। কারণ সাধারণ মানুষ কিন্তু সরকারি নিয়মের ভাষা সবসময় বুঝতে পারে না। তাদের দরকার খুব সোজা একটা উত্তর, আমি টাকা পাবো কি পাবো না, আমার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, কবে টাকা আসবে। এই 3টে প্রশ্নের উত্তরই সাধারণ মানুষ শুধু জানতে চাইছেন। এরপর আসি প্রতিবন্ধী ভাতা এবং কৃষক বন্ধুর বিষয়টিতে। এখানেও বলা হয়েছে কিছু ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতা বা কৃষক বন্ধু পাওয়ার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাওয়া যেতে পারে। এখানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কি নিয়ম হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ অনেক পরিবারই দেখা যায় পরিবারের একজন সদস্য কোনো একটি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কিন্তু পরিবারের মহিলা নিজের নামে অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে পারেন কিনা এটা নিয়ে পরিষ্কার ধারণা না থাকায় অনেকেই চিন্তায় রয়েছেন। তাই এই বিষয়টাতেও সরকারের পক্ষ থেকে পরিষ্কার একটা নির্দেশিকা দরকার। এবার আসি মাসে যারা 10,000 টাকা আয় করেন সেই বিষয়টিতে। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে কিন্তু শুনে নেবেন। ধরুন একজন মহিলা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, হয়তো তিনি ছোট একটা চায়ের দোকান চালান, ছোট কোনো ব্যবসা করেন, বাড়িতে কিছু কাজ করেন বা নিজের কোনো ছোটখাটো একটা আয়ের ব্যবস্থা করেছেন। এবার মাসে 10,000 টাকা বা 11,000 টাকা তিনি আয় করছেন, কিন্তু এই টাকা দিয়ে আজকের দিনে একটি পরিবারের সংসার চালানো কতটা কঠিন সেটা আমরা সবাই জানি। বাজারের দাম, গ্যাস, ওষুধ, ছেলেমেয়ের পড়াশোনা, বাড়ি ভাড়া বা ঋণের কিস্তি সব মিলিয়ে 10,000 টাকা খুব বড় কোনো আয় নয়। এখন এখন যদি সেই মহিলা শুধুমাত্র নিজের 10,000 টাকা আয়ের কারণে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পান, তাহলে অনেক প্রশ্ন উঠবে। হ্যাঁ, প্রশ্ন উঠবেই। কারণ পরিবারের বাকি সদস্যদের আয় আছে কিনা, সংসারের মোট পরিস্থিতি কি,
সেটাও তো দেখা দরকার। একদিকে যদি কোনো পরিবারের স্বামী বছরে অনেক টাকা আয় করেন, অন্যদিকে অন্য একটি পরিবারে একজন মহিলা মাত্র 10,000 টাকা আয় করে সংসার চালাচ্ছেন, দুই পরিবারকে কিন্তু একইভাবে দেখা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারিবারিক বার্ষিক আয়, মানে পরিবারের বছরের আয়। এখানেও কিন্তু নির্দিষ্ট আয়ের সীমার কথা বলা হয়েছে। তাই যারা আবেদন করেছেন তাদের কাছে আমার অনুরোধ, শুধু মুখে শোনা কথার উপর নির্ভর করবেন না, আপনার নিজের পরিবারের ক্ষেত্রে সরকারি নিয়ম কি প্রযোজ্য হচ্ছে কিনা সেটা যাচাই করুন। এবার আসি বাড়ির বিষয়টিতে। গ্রাম এবং শহরাঞ্চলের বাড়ি নিয়ে যে নিয়মের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু অনেকের কাছে পরিষ্কার নয়। গ্রামে একটি নির্দিষ্ট সংখ্যার বেশি ঘর বা পাকা বাড়ি থাকলে কি হবে, শহরে থাকলে কি হবে, এই নিয়ে কিন্তু বিভিন্ন কথা সামনে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষ গ্রামে থাকলে কি তিনি গরিব, আর শহরে থাকলে কি তিনি বড়লোক? বাস্তবে কিন্তু বিষয়টা এত সহজ নয়। শহরে অনেক পরিবার রয়েছে যারা ছোট ছোট ফ্ল্যাটে থাকে, কিন্তু সেই ফ্ল্যাটের জন্য মাসে মাসে লোনের কিস্তি দিতে হয়। ধরুন কোনো পরিবারের স্বামী অসুস্থ, সংসারের আয় খুব বেশি নয়, কিন্তু কোনোভাবে একটি ছোট ফ্ল্যাট কিনেছেন, প্রতি মাসে লোনের কিস্তি দিতে হচ্ছে। সেই পরিবারের মহিলার কাছে 3,000 টাকা কিন্তু অনেক বড় সাহায্য হতে পারে। তাই শুধু বাড়ি গ্রামে না শহরে, এই একটি বিষয় দিয়ে কোনো পরিবারের আর্থিক অবস্থা বিচার করা কতটা যুক্তিযুক্ত সেটাও কিন্তু প্রশ্নের বিষয়। এর পাশাপাশি জমির পরিমাণ নিয়েও কিছু নিয়মের কথা বলা হয়েছে। ধরুন কর্পোরেশন, পুরসভা বা পঞ্চায়েত এলাকায় জমির পরিমাণ অনুযায়ী যোগ্যতার বিষয়টিও বিবেচনা করা হবে, এমন কথাও কিন্তু সামনে এসেছে। কিন্তু কিন্তু এখানেও সাধারণ মানুষের সেই একটাই দাবি, নিয়ম যদি থাকে সেটা তো পরিষ্কারভাবে লিখিতভাবে জানিয়ে দেওয়া হোক। কারণ আজ একরকম খবর, কাল আর এক রকম খবর, এভাবে মানুষকে দুশ্চিন্তার মধ্যে রাখা কখনোই ঠিক না। আর একটা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছে, অন্য সামাজিক প্রকল্পের সুবিধা যারা পান তারা কি অন্নপূর্ণা যোজনা পাবেন? এখানেও নিয়ম পরিষ্কার হওয়া দরকার। কারণ একজন মহিলা হয়তো একটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তার মানে এই নয় যে তার সংসারের আর্থিক অবস্থা ভীষণ ভালো। সরকারি প্রকল্পের উদ্দেশ্য যদি সত্যিই মহিলাদের আর্থিকভাবে সাহায্য করা হয়, তাহলে কোনো প্রকল্পের সঙ্গে কোন প্রকল্পের সুবিধা নেওয়া যাবে সেটা একেবারে স্পষ্ট করে জানানো উচিত। এবার আসি সরকারি চাকরির বিষয়টিতে। এখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে। যদি কোনো মহিলা নিজে সরকারি চাকরি করেন, তাহলে তার ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার যোগ্যতা থাকবে কিনা, এমন কথাও কিন্তু বলা হয়েছে। কিন্তু যদি মহিলা স্বামী সরকারি চাকরি করেন তাহলে স্ত্রী কিছু ক্ষেত্রে যোগ্য হতে পারেন, এই বিষয়টিও সামনে এসেছে। এখানেই তো মানুষের প্রশ্ন, আগে যদি বলা হয়ে থাকে যে সরকারি চাকরির পরিবারের সদস্য হলে যোগ্য নন, তাহলে এখন আবার কিভাবে বলা হচ্ছে যে স্বামী সরকারি চাকরি করলেও স্ত্রী যোগ্য হতে পারেন? এই কনফিউশনটা তৈরি হওয়া উচিত ছিল না, একদমই ছিল না। কারণ একইভাবে পরিবারের কেউ পেনশন পান বলেই যে পরিবারের মহিলা অযোগ্য হয়ে যাবেন, এমন ধারণা নিয়েও তো বিভ্রান্তি রয়েছে। তাই আবারও বলছি, সরকারি পক্ষ থেকে একটি পরিষ্কার, লিখিত এবং বিস্তারিত নোটিফিকেশন অত্যন্ত জরুরি। কারা যোগ্য, কারা অযোগ্য, কোন আয় পর্যন্ত যোগ্য, কোন প্রকল্পের সুবিধা থাকলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে, বাড়ি বা জমির ক্ষেত্রে কি নিয়ম, স্বামী সরকারি চাকরি করলে কি হবে, পরিবারের অন্য কেউ পেনশন পেলে কি হবে, প্রতিবন্ধী ভাতা বা কৃষক বন্ধু থাকলে কি হবে, প্রতিটি প্রশ্নের উত্তর যদি একটি নোটিফিকেশনে পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে মানুষের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, 17ই আগস্ট টাকা আসবে কি? এই মুহূর্তে যারা অপেক্ষা করছেন তাদের জন্য 17ই আগস্টের তারিখটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মে মাস থেকে অপেক্ষা করছেন, অনেকে জুন মাসে আবেদন করেছেন, অনেকে জুলাইয়ের টাকা না পেয়ে আবার আবেদন করেছেন। তাই স্বাভাবিকভাবেই সবার চোখ এখন 17ই আগস্টের দিকে। তবে এর মধ্যে যদি আবার কোনো নতুন নির্দেশিকা বা সরকারি ঘোষণা আসে তাহলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।
তাই শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট দেখে কেউ যেন নিজের আবেদন বাতিল হয়েছে বা টাকা পাবেন না এমন সিদ্ধান্ত নিয়ে না ফেলেন, সেটা কিন্তু আগেই বলে দিচ্ছি। কারণ নিজের আবেদন স্ট্যাটাস এবং সরকারি তথ্য যাচাই করুন। সবশেষে একটাই কথা বলবো, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা হলেও যে পরিবারের হাতে এই টাকা পৌঁছবে তাদের কাছে এর মূল্য অনেক। কারণ ওষুধ কিনতে লাগবে, কারো সন্তানের পড়াশোনায় লাগবে, কারো সংসারের বাজারে লাগবে, আবার কারো হয়তো মাসের শেষের দিকে এই টাকাটাই খুব বড় ভরসা হবে। তাই মানুষের একটাই আবেদন, নিয়ম থাকুক, যোগ্যতা থাকুক, যাচাই থাকুক, কিন্তু সবকিছু যেন আগে থেকেই পরিষ্কারভাবে জানানো হয়। পেমেন্ট আসার কয়েকদিন আগে নতুন নিয়ম সামনে এলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। তাই এখন আমরা অপেক্ষা করছি 17ই আগস্টের জন্য। আর যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আশায় রয়েছেন, আপনারা নিজের আবেদন এবং সরকারি আপডেটের দিকে নজর রাখুন। এর মধ্যে নতুন কোনো সরকারি নোটিফিকেশন, প্রেস কনফারেন্স বা গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই আপনাদের জানানো হবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এমন একজন মহিলা এই তথ্যটা জানতে পারবেন যিনি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চিন্তায় রয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 17ই আগস্টের অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।